মধ্যপ্রাচ্যে রচিত হলো আবারও এক ইতিহাস। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানের অবস্থান আরও জোরালো হলো। এই যুদ্ধে কে জয়ী হলো, কে হারলো এবং যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমেরিকার হস্তক্ষেপ সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সঙ্গে থাকুন। তবে ভিডিওর শুরুতে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেল আইকন বাটনটি চেপে দিতে ভুলবেন না কিন্তু। 13 জুন মধ্যরাতে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে একটি অপারেশন পরিচালনা করে ইরানের অভ্যন্তরে। সেখানে ইরানের সামরিক এবং নিউক্লিয়ার স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করে। এতে করে ইরানি জেনারেলদেরকে হত্যা করা হয়। ইরানের প্রথম সারির যে জেনারেলরা রয়েছে তাদেরকে লক্ষ্য করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনে তাদেরকে হত্যা করা হয়। এই হত্যা পরিকল্পিত এবং এই অপারেশন পরিকল্পিত। আমেরিকার প্রত্যক্ষ মদদে ইসরায়েল এই হামলা ইরানে চালিয়ে বসে। ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন এই অপারেশনে প্রায় 200টি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের 100টি লক্ষ্যবস্তুতে হামলা করে এবং হামলাগুলো ছিল খুবই নির্দিষ্ট এবং নিখুঁত, যেগুলো ইরানের অভ্যন্তরে লুকিয়ে থাকা মোসাদের এজেন্টদের দ্বারা সংগঠিত হয়েছে এবং তারা ইসরায়েলি বাহিনীকে সুনির্দিষ্ট তথ্য প্রদান করে। বিশেষ করে এই যে ইরানি জেনারেলদেরকে হত্যা করা হয় তারা কোন প্লাটে থাকে এবং কোথায় থাকে সেগুলোর তথ্য প্রদান করে অপারেশন পরিচালনা করে ইসরায়েল। পরবর্তীতে ইরান এই মোসাদের এজেন্টদেরকে খুঁজে পায় এবং এমনকি খবর এসেছে যে ইরানের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর ড্রোন তৈরির কারখানা স্থাপন করে এবং সেখান থেকেই অপারেশন পরিচালনা করে। পরবর্তীতে ইরান এই মোসাদের এজেন্টদেরকে ধরে। এখানে কিছু ভারতীয় নাগরিককেও পাওয়া যায় যারা মোসাদের এজেন্ট হিসেবে কাজ করে এবং ইসরায়েলকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করে এবং অনেক মোসাদের সদস্যদের মৃত্যুদণ্ডও কার্যকর করেছে কয়েকদিনের মধ্যে ইরান। ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ইরানের প্রধান শহরগুলো যেমন নেটানজু, ফর্ডো, ইস্পাহান, এগুলো হচ্ছে পারমাণবিক স্থাপনা এবং প্রধান শহর তেহরান, তাবরিজ ও হামেদানের বিমান ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েল 13 জুন রাতে হামলা পরিচালনা করে। এতে করে ইরানের অনেক বেসামরিক লোকজন মারা যায় এবং হতাহত হয়। এখন পর্যন্ত যুদ্ধে ইরানের প্রায় 5 শতাধিক লোক মৃত্যুবরণ করেছে এবং হতাহত কয়েক হাজার ছাড়িয়েছে। ইরানের পাল্টা হামলা। ইরানের অভ্যন্তরে ইসরায়েলের হামলার প্রতিবাদে পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান ইসরায়েলে মিসাইল অ্যাটাক শুরু করে। এই হামলার প্রতিবাদে ইরান ইসরায়েলের অভ্যন্তরে পাল্টা মিসাইল হামলা চালিয়ে বসে। মিসাইল হামলায় ইসরায়েল অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ে। তারা প্রথম দিকে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং আমেরিকার দেওয়া যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, পশ্চিমাদের দেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সেগুলো দিয়ে প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু পরবর্তীতে ইরান যখন ব্যালিস্টিক মিসাইল হামলা শুরু করে তখন তাদের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। বিশেষ করে এই মিসাইল হামলার পরিমাণ এত পরিমাণ ছিল যে ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থার আয়রন ডোমের ইন্টারসেপ্টর মিসাইল সংকটে ভুগতে শুরু করে তারা এবং এক পর্যায়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক পর্যায়ে ভেঙেই পড়ে। এতে করে তাদের যে অনেক সংবাদ মাধ্যমের খবরে আসছিল যে ইসরায়েলের অভ্যন্তরে যে উঁচু উঁচু ভবনগুলো ছিল সেগুলো একদম ক্ষতবিক্ষত এবং বিধ্বস্ত হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে। অনেক ভিডিওতে আমরা দেখতে পেয়েছি। ইসরায়েল যেমনটা করেছিল গাজাতে হামলা চালিয়ে তারা একটার পর একটা অভিযান এবং এয়ার স্ট্রাইক করে গাজা একদম ধ্বংসস্তূপে পরিণত করেছিল। ইরান ঠিক তেমনিভাবে ইসরায়েলের অভ্যন্তরে মিসাইল অ্যাটাক পরিচালনা করে ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন শহরে বিশেষ করে তেল আবিবে একদম ঝাঁঝরা করে দিয়েছে। তারাও সেমভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এই 12 দিনের যুদ্ধে ইসরায়েলের প্রধান যে গুলো ছিল সেগুলো সব ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বিশেষ করে ইস্পাহানের সামুদ্রিক বন্দর একদম ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ইরানি মিসাইল হামলায় ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, ইসরায়েলের বন্দর এগুলো সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশেষ করে বিমানবন্দর এবং তেল আবিব সহ একদম ঝাঁঝরা হয়ে গেছে পুরো শহর। এই হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলিরা বাংকারে অবস্থান নেয় এবং অনেক তারা নিরাপদ আশ্রয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে ইসরায়েলি অনেক লোকজন।
কেউ যখন অন্যের ক্ষতি করবে, অন্যকে ধ্বংসস্তূপে পরিণত করবে, ঠিক তেমনটাই কিছুদিন পরেই ঘটে গেল তাদের দেশে। তারা তাদের গাজার মতো একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে। তাদের যে ভবনগুলো ছিল, বড় বড় সুউচ্চ ভবন, সেগুলো আমরা দেখতে পেয়েছি যে একদম ধূলিসাৎ হয়ে গিয়েছে। তো এতে করে ইসরায়েল অনেকটা চাপে পড়ে যায়, যার ফলশ্রুতিতে ইসরায়েল যুদ্ধে তেমন সুবিধা করতে পারতেছিল না এবং তারা পরাজয়ের কাছাকাছি চলে যায়। এবং তারপরেও তারা মাঝে মধ্যে ইরানের বিভিন্ন শহরে, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোতে এয়ার স্ট্রাইক চালিয়ে আসছিল, যেটা দিয়ে তারা খুব ফলপ্রসূ হচ্ছিল না। ইরান আবার তার বিপরীতে পাল্টা তার যে সেজ্জিল মিসাইল, ব্যালাস্টিক মিসাইল আছে, সেটা দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে হামলা পরিচালনা করতেছিল, যেটা কোনোভাবেই প্রতিহত করতে পারছিল না। এমনও ভিডিও দেখা গেছে যে 20টার মধ্যে 19টা আঘাত হানতে পারতেছে এবং একটা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটা দ্বারা ধ্বংসপ্রাপ্ত করা যাচ্ছে। সো এইভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়ে ইসরায়েল। তারপর তাদের যে বড় ভাই বা তাদের যে দাতা গোষ্ঠী, অস্ত্রদাতা বলেন, সহায়তা বুদ্ধিদাতা, সব সমর্থনকারী, সেটা হচ্ছে আমেরিকা এবং পশ্চিমাদের দ্বারস্থ হয়। বিশেষ করে 20-21 জুনের মধ্যে ইরান জেরুজালেম ও তেল আবিবে মিসাইল হামলা অব্যাহত রাখে, যার ফলশ্রুতিতে ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ভেঙে পড়া এবং তাদের যে ইনসেপ্টর মিসাইল সংকটে পড়া, এগুলো সব মিলে তাদের যে বড় বড় শহরের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ভেঙে পড়া। যেমন তেল আবিবের সেগাল নামে একটি জায়গা রয়েছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা কেন্দ্র রয়েছিল ইসরায়েলের, সেটি ইরানি মিসাইলে একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এরকম অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ইরানি মিসাইলে ইসরায়েলের ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ইসরায়েল ইরানের অভ্যন্তরে যেভাবে হামলা পরিচালনা করেছিল, একবারে 200 যুদ্ধবিমান নিয়ে একদম খুব গুরুতরভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করে বসে, বাট ইরান সেদিক থেকে একটু খুব কৌশলীভাবে অবস্থান করে তারা একটা একটা করে গুরুত্বপূর্ণ স্থাপনা ধরে হামলা পরিচালনা করে আসছিল এবং সেগুলোও ছিল খুবই নিখুঁত। মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। যখন ইসরায়েল ইরানের মিসাইলের আঘাতে চূর্ণ বিচ্ছিন্ন হচ্ছিল, যখন মানে বিপর্যস্ত হয়ে পড়ছিল, তাদের আর কোনো কার্যক্ষমতা ছিল না এবং যুদ্ধ করার মানসিকতা হারিয়ে ফেলছিল, তাদের দেশের জনগণ বা নাগরিকরা যখন বাংকারে অবস্থান নিচ্ছিল, দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল নিরাপদ আশ্রয়ে, তখন ইসরায়েল তার বড় ভাই আমেরিকার শরণাপন্ন হয় এবং পশ্চিমাদের শরণাপন্ন হয়। তখন ডোনাল্ড ট্রাম্প, সে আবার হামকি ধুমকি দেয় ইরানকে যে আনকন্ডিশনাল স্যারেন্ডার করতে হবে, কোনো ধরনের কোনো কথাবার্তা ছাড়া স্যারেন্ডার করতে হবে, এগুলো হামকি ধুমকি দেয়। পরবর্তীতে হামলা চালাবে সেটাও করে। এক পর্যায়ে ট্রাম্প যখন ইরানে হামলা চালানোর জন্য উদ্যত হয় বা হামলা চালানোর পরিকল্পনা করে, তখন তো তার দেশের জনগণ এবং পার্লামেন্ট সেটা তাকে অ্যালাউ করতেছিল না। বাট তখন সে বলে যে 2 সপ্তাহ পরে আমরা ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেব। বাট এই কথা বলার ঠিক 2 দিন পরেই অপারেশন মিডনাইট হ্যামার নামে একটি অপারেশন পরিচালনা করে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে, ফর্ডো, নেটানজু ও ইসলাফাহাদ পারমাণবিক কেন্দ্রে। এই অপারেশনে যুক্তরাষ্ট্রের তৈরি সবচেয়ে কার্যকরী বোমিং বিমান, যেটা হচ্ছে বলা হয় বোমিং স্টিল বিমান, B2 স্টিল বিমান বা বোমারু বিমান, এটা এর সাথে আরও 1 থেকে 150 যুক্তরাষ্ট্রের ফাইটার জেট এই অপারেশনে অংশগ্রহণ করে এই বোমারু বিমানগুলোকে শেল্টার দেওয়ার জন্য বা নিরাপত্তা দেওয়ার জন্য, যারা গভীর রাতে ইরানের আকাশে প্রবেশ করে কোনো বাধা ছাড়া এই পারমাণবিক কেন্দ্র যে ফর্ডো, নেটানজো, ইসলাফাদ পারমাণবিক কেন্দ্রে তারা অপারেশন পরিচালনা করে চলে আসে এবং সেখানে তারা যে বাংকার বাস্টার বোমা, যেটা হচ্ছে মাটির 200 ফিট নিচে গিয়ে বা অভ্যন্তরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে সক্ষম, সেই বোমা তারা এখানে ব্যবহার করে, যেটার ওজন প্রায় 13,000 কেজি। সো এই বাংকার বাস্টার বোমার সাথে তারা আরও হচ্ছে টমাহক ক্রুজ মিসাইলও এখানে ব্যবহার করে থাকে এই অপারেশনের পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প তার যে ট্রুথ সোশ্যাল মাধ্যম রয়েছে সেখানে সে ঘোষণা করে যে তাদের যে বোমারু বিমানগুলো সেগুলো নিরাপদে ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করে কোনো বাধা ছাড়াই ফিরে এসেছে নিরাপদভাবে, সেজন্য সে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং যে তার যে এয়ারফোর্সের পাইলটরা ছিল বা ট্রুপরা ছিল তাদেরকে সে ধন্যবাদ জানায়।
ঘোষণা করে যে ইরানের যে পারমাণবিক কেন্দ্রগুলো রয়েছে এগুলো সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারা এই হামলাকে সফল বলে দাবি করে। এই হামলার ফলাফল, এই হামলার ফলাফলে দেখা গেছে যে শুধুমাত্র স্যাটেলাইট ইমেজগুলোতে শুধুমাত্র 3টি গর্ত হয়েছে, এরকম তিনটি ছয়টি, মোট 6টি গর্ত দেখা গিয়েছে। বিশাল বিশাল বড় বড় গর্ত হয়েছে, স্যাটেলাইট চিত্রে সেগুলো ধারণ করা হয়েছে। কিন্তু এখানে তেজস্ক্রিয়তা ছড়ানো অথবা যে পারমাণবিক হামলা হলে যে ধরনের পরিবেশের ক্ষতি হয় বা রেডিয়েশন ছড়িয়ে পড়ে পরিবেশে বা আশেপাশের এলাকাগুলোতে বা আশেপাশের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়, সো সেরকম কোনো নিউজ এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে আসেনি বা পাওয়া যায়নি। শুধু তিনটা 6টা এরকম বড় বড় গর্তের দেখা গিয়েছে। আর ইরানের পক্ষ থেকেও এরকম এই ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো বিবৃতি জানানো হয়নি, শুধু তারা হামলা হয়েছে এই বিষয়ে স্বীকার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলা করার পর দিনই আবার ইরানের এই পারমাণবিক কেন্দ্রগুলোতে, বিশেষ করে ফোর্ডোতে আবার ইসরায়েলি বাহিনী তাদের বিমান হামলা পরিচালনা করে। এখন ইরানের প্রতিক্রিয়া, ইরানের পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে এবং মার্কিন যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং এগুলোতে হামলা করা ইরানের জন্য জায়েজ হয়েছে। ইরানের প্রধান যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছে যে শত্রুদের এক বিন্দুও ছাড় নয়, তাদের যেরকম হামলা পরিচালনা করেছে তার বিপরীতে এর চাইতে শক্তিশালী এবং ভয়াবহ হামলা পরিচালনা করা হবে। এর পাল্টা প্রতিক্রিয়াতে ইরান 23শে জুন আল উইদেদ, কাতারের বৃহত্তম মার্কিন বিমানবন্দর বা বিমান বেইজে হামলা পরিচালনা করে থাকে এবং মিসাইল অ্যাটাক পরিচালনা করে থাকে। সো সেগুলোতে দেখা যায় যে মার্কিন যে রণতরীগুলো রয়েছে বিশেষ করে আরব সাগরে, সেখান থেকে এই মিসাইলগুলো প্রতিহত করা হয় এবং যে এয়ারবেজ রয়েছে সেখানে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো থেকে এই মিসাইলগুলো প্রতিহত করা যায়। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সেভাবে জানা যায়নি বা এতে কোনো মানুষ হতাহত হয়নি। তবে ইরান যে হামলা চালাবে এটা মার্কিনিরা আগে থেকেই বুঝতে পেরেছিল, তারা হামলা পরিচালনা করার পর থেকে, তারপর তারা সতর্ক অবস্থানে ছিল। এছাড়াও কাতারের পাশাপাশি ইরাকের মার্কিন ঘাঁটিতেও ইরান হামলা পরিচালনা করে থাকে, মিসাইল অ্যাটাক পরিচালনা করে থাকে। সো এই হামলায় তেমন কোনো ক্ষতি না হলেও আসলে ইরান এটি শুধুমাত্র আমেরিকাকে একটি মেসেজ দেওয়ার জন্য এই হামলাটি পরিচালনা করেছে যে আমরা আসলে কাউকে ভয় পাই না, আমরা কারো কাছে মাথা নত করবো না, আর তোমাদের যে নাগরিকরা রয়েছে মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো রয়েছে এগুলোতে আমরা যে কোনোভাবে হামলা পরিচালনা করে যে কোনো মুহূর্তে এগুলো ধ্বংসস্তূপে পরিণত করতে পারি। আর এখানে ইরান যে মিসাইলগুলো ছুঁড়েছিল এগুলো তেমন শক্তিশালী মিসাইল না, সো সে কারণেই এগুলো তারা আমেরিকা এগুলো প্রতিহত বা কাতারের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তারা এগুলো প্রতিহত করতে পেরেছে। এখন পর্যন্ত বিশ্লেষকরা এটাই মনে করে। ইরানের হার না মানার গল্প। ইরান একমাত্র দেশ যারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে এবং বিশেষ করে ইসরায়েলকে তারা দেখিয়ে দিল যে ইরান কখনো বা ইরানি জাতিরা কখনো কারো কাছে হার মানে না। এবং ইরানের যে ধর্মীয় নেতা এবং ইরানের যে জনগণ তারা দেখিয়েছে তাদের যে মনোবল এবং তাদের সাহস, বিশেষ করে ইরানি জনগণ তারা তাদের এই প্রতি মুহূর্তে রাস্তায় নেমে বিক্ষোভ করে বলেছে যে এই হামলার প্রতি হামলা বা পাল্টা হামলা চালাতে হবে এবং প্রতিশোধ অবশ্যই নিতে হবে। এবং ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি কখনই এই গোষ্ঠীদের কাছে, এই শক্তির কাছে যে আমেরিকার সুপার পাওয়ার এবং সাথে পশ্চিমা গোষ্ঠীর কাছে কখনই সে মাথা নত করেনি। তার যখন সমর্থনকারী দেশগুলো বিশেষ করে পাকিস্তান, তুরস্ক, আদারওয়াইজ যাদের বন্ধুরাষ্ট্রগুলো আস্তে আস্তে তার কাছ থেকে সরে চলে যায়, যেমন পাকিস্তান সীমান্ত বন্ধ করে যায়, আফগানিস্তান সীমান্ত বন্ধ করে দিয়েছে, তারপর পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকার ট্রাম্পের সঙ্গে মিটিং করেছে,
তো তারা এগুলোতেও দমে যায়নি, তারা একাই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল এবং তারা কখনো মাথা নত করবে না এবং নতি স্বীকার করবে না সেটা জানিয়ে দিয়েছে। চীনও তাদের পক্ষে সরাসরি অবস্থান নেয়নি, তবে রাশিয়া শেষ মুহূর্তে যখন পারমাণবিক স্থাপনায় হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তখন তারা স্পষ্ট অবস্থান নেয় যে আমরা ইরানি নাগরিকদের সাথে আছি এবং ইরানি নাগরিকদের রক্ষা করার জন্য সমস্ত ধরনের পদক্ষেপ বা তারা যদি আমাদের কাছে কোনো সহযোগিতা চায় আমরা দিতে প্রস্তুত। তবে বিশ্লেষকরা এও মনে করেন যে চীন সরাসরি অংশগ্রহণ না করলেও চীন ইরানকে মানসিকভাবে এবং কূটনৈতিকভাবে সহায়তা করেছে এবং ইরানের অভ্যন্তরে চীনের কিছু সামরিক কার্গো বিমানও ঢুকেছে যেগুলোতে অস্ত্র পরিবহন করা হয়েছে বলে অনেক বিশ্লেষকরাই ধারণা করে থাকেন। আসলে অনেক বিশ্লেষকরা এটাও মনে করেন যে ইরান একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য অনেক দিন থেকেই তারা প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং এই যে ইসরায়েল যে তাদের অভ্যন্তরে হামলা করবে এজন্য এই খবর তারা গত 3 মাস আগেই জেনেছে এবং তখন থেকে তারা এটা প্রস্তুতি নিয়ে রেখেছে। এই যে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা পরিচালনা করা হলো, তারা এই পারমাণবিক যে নিউক্লিয়ার ওয়েপেনগুলো ছিল বা নিউক্লিয়ার যেগুলো ছিল এই পারমাণবিক স্থাপনার মধ্যে সেগুলো তারা আগেই সরিয়ে ফেলেছে নিরাপদ স্থানে, যাতে করে তারা কোনো ক্ষতির সম্মুখীন না হয় এবং সেটাই এমনটাই বোঝা গেছে এই যুদ্ধের ফলশ্রুতিতে বা এই হামলার ফলশ্রুতিতে, যেটা আমেরিকা পারমাণবিক স্থাপনায় পরিচালনা করেছিল। কারণ যদি সেখানে পারমাণবিক স্থাপনার অভ্যন্তরে যদি নিউক্লিয়ার যদি থাকতো তাহলে আশেপাশে ছড়িয়ে পড়তো তেজস্ক্রিয়তা, যেটা আশেপাশের পরিবেশের জন্য ক্ষতি হতো বা অনেক মানুষ এখানে এইটার দ্বারা এইটার যে প্রভাবে ক্ষতিগ্রস্ত হতো সেটা ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়ায় চলে আসতো। যেহেতু আসেনি তার মানে তারা এগুলো আগেই নিরাপদ স্থানে সরিয়েছে। যুদ্ধবিরতির বিষয়ে আলাপচারিতা ও কার্যকারিতা। সো গতরাতে ইরান আমেরিকার যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে কাতারের যে সবচেয়ে মার্কিন বড় ঘাঁটি, এখানে প্রায় 10,000 মার্কিন সৈন্য রয়েছে কিনিদের। তো সেই মার্কিন ঘাঁটিতে এবং এয়ারবেজে হামলা পরিচালনা করে ইরান। এর পরবর্তীতেই ডোনাল্ড ট্রাম্প সে জানিয়ে দেয় যে এখন যুদ্ধ বন্ধ হতে পারে, ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রীকে এই যুদ্ধে মধ্যস্থতা করার জন্য প্রস্তাব দেয়। কাতারের প্রধানমন্ত্রী ইরানের যে বিভিন্ন সামরিক কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে আলোচনা পরিচালনা করে এবং পরবর্তীতে ইরান ইসরায়েল হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে ইসরায়েলি ভূখণ্ডে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার ভোর থেকে দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালায়। আল জাজিরা বলেছে ইরান 1 ঘন্টার মধ্যে ইসরায়েল জুড়ে 6 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে বেশিরভাগ ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, তবে বীর শেবার একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, এতে কমপক্ষে 4 জন নিহত হয়েছে এবং বেশ কিছু লোকজন হতাহত হয়েছে, সেটাও বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি এবং এই হামলা চালানোর পরেই ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বাকসি সে জানিয়েছে যে ইসরায়েল যদি আর কোনো হামলা ইরানের অভ্যন্তরে পরিচালনা না করে তাহলে ইরান এই যুদ্ধবিরতিতে সম্মত। সামগ্রিক বিশ্লেষণ। ইসরায়েল এইবার প্রথমবারের মতো কোনো যুদ্ধে তারা তাদের দুর্বলতা প্রকাশ করলো এবং নত স্বীকার করলো, যেটা এর আগে কোনো যুদ্ধে তারা করেনি। তারা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ সমর্থন থাকা সত্ত্বেও তারা এবার নত স্বীকার করলো এবং এই যুদ্ধে কিন্তু আমেরিকা হেরে গেছে এবং ইসরায়েল হেরে গেছে, যুদ্ধে বিজয়ী হয়েছে ইরান। তারা তাদের হার না মানার মনোবল নিয়ে এই যুদ্ধে টিকে রয়েছে এখন পর্যন্ত এবং শেষ পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছিল যে যেই আসুক আমরা যুদ্ধ করব। বাট আমেরিকা তার মধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এবং কাতারের প্রধানমন্ত্রী এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে। ইরানের যে উচ্চপদস্থ জেনারেলরা রয়েছে তারা মৃত্যুবরণ করার পরেও তারা এই যে মনোবল ধরে রেখে তারা নতুন নতুন রণকৌশল সাজিয়ে আবার পাল্টা আক্রমণ করে, বিশেষ করে ইসরায়েলের বন্দরে পাল্টা আক্রমণকে ইসরায়েলকে একবারে ক্ষতবিক্ষত করে দিয়েছে, যেমনটা তারা গাজাকে করেছিল।
সো এই যুদ্ধে স্পষ্টতেই ইরান বিজয়ী হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। ইসরায়েল যে তারা হার মেনেছে এবং সেটাও তারা প্রকাশ করেছে এই যুদ্ধের ফলশ্রুতিতে। ভবিষ্যতের পরিণতি, এই যুদ্ধের ফলশ্রুতিতে ইরানেরই লাভ হয়েছে, কারণ ইরান এখন সকল ধরনের যে পারমাণবিক চুক্তিগুলো রয়েছে সেগুলো থেকে বের হয়ে আসবে এবং তারা পারমাণবিক কার্যক্রম এগিয়ে নেবে রাশিয়ার সহায়তায়, এমনটাই বোঝা যাচ্ছে এখন পর্যন্ত এবং বিশ্লেষকরাও সেটাই মনে করছেন। বন্ধুরা, এই ছিল 12 দিনের যুদ্ধের ফলাফল এবং তথ্য। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেল আইকন বাটনটি চেপে দিবেন এবং সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে, অন্য কোনো আলোচনায়। সবাই ভালো থাকবেন।